হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। কিছুদিন আগে আমি একটি পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এরপর সেমিস্টার ফোরে কী চাও। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জন কমেন্ট করেছিলে যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো অ্যান্সার সহ আমাদের সাথে ডিসকাস করুন। তো সেই মতো আমি চলে এসেছি। তোমরা কিছু রিকোয়েস্ট করবে, আমি রাখবো না সেটা তো হয় না। আচ্ছা, এই একটা সিরিজ আমরা চালু করছি যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা সেখান থেকে থিওরি পার্টগুলো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলোকে ডিসকাস করবো অ্যান্সার সমেত। আচ্ছা, তার সাথে কি করব, তার সাথে আমরা একটা করে লাইভ রাখবো প্রত্যেক সপ্তাহে, মেবি একটা বা দুটো আমি দেখছি। সেই লাইভে এসে আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোকে ডিসকাস করবো। তোমাদের সাথে যে প্রবলেমগুলো তোমাদের আসছে পড়তে গিয়ে বা এখন কোয়েশ্চেন সলভ করতে গিয়ে, সেগুলোকে নিয়ে ডিসকাস করবো লাইভে। বাট আমরা এই ক্লাসের মধ্যে জাস্ট থিওরি কোয়েশ্চেন্স যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেগুলোকে নিয়ে আলোচনা করছি। দেখো, সবার প্রথম আমাদেরকে বলে দিয়েছে যে আলোক তড়িৎ ক্রিয়া কী। আচ্ছা, এখানে টপ 10 কোয়েশ্চেন্স আছে, বাট এক্সট্রা কিছু কোয়েশ্চেন্স আমি কিন্তু এখানে অ্যাড করে রাখবো, যেগুলো আমার মনে হয়েছে যে আরও বেটার হতে পারে হটস বা এই সমস্ত জায়গা থেকে। আলোক তড়িৎ ক্রিয়া দেখো, যখন কোনো ধাতব পৃষ্ঠের উপর ন্যূনতম কম্পাঙ্কের আলো আপতিত হয়, সেই পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনা ফটোইলেকট্রিক এফেক্ট নামে পরিচিত। আচ্ছা, যদি এর গোটা লেকচার তোমাদেরকে দেখতে হয়, সেটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এখানে আমি যদি সব বোঝাতে যাই A to Z, তাহলে সেটা পসিবল না। তোমরা ওই লেকচারটা দেখে নিতে পারো, সেই লেকচারে গোটাটা ডিসকাস করা রয়েছে। সেকেন্ড, সূচনা কম্পাঙ্ক কি? যে ন্যূনতম কম্পাঙ্কের জন্য আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হওয়া মাত্রই ইলেকট্রন নির্গমন হয়, তাকে সেই কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক বলে। আমরা জানি ফটোইলেকট্রিক এফেক্ট সমস্ত কম্পাঙ্কের হয় না। একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়লে আমাদের ইলেকট্রন বেরোয়। এই যে নির্দিষ্ট কম্পাঙ্কটা, এই কম্পাঙ্কটাকে আমরা সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলতে পারি। কার্য অপেক্ষক কী জিনিস? যখন নিউ কম্পাঙ্কের আলোটা পড়লো, এই ইলেকট্রনটা তো ধাতুর সাথে একটা নির্দিষ্ট বন্ধন শক্তিতে আবদ্ধ ছিল, সেই বন্ধন শক্তিটাকে আগে কাটিয়ে তারপর ইলেকট্রনটাকে বার করতে হবে। তাই ধাতু উপপৃষ্ঠ থেকে একটি ইলেকট্রনকে নির্গমন করার জন্য ন্যূনতম যে শক্তিটা প্রয়োজন, অর্থাৎ যে শক্তিটা দিলে ইলেকট্রন জাস্ট বাধা শক্তি থেকে পেরিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো, সেই শক্তিটাকে আমরা কার্য অপেক্ষক বলবো। নিবৃত্তি বিভব কাকে বলে? আলোক তড়িৎ ক্রিয়ায় ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ন্যূনতম ঋণাত্মক বিভব প্রয়োগ করলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মান শূন্য হয়, তাকে নিবৃত্তি বিভব বলে। কি বললাম? তোমরা জানো আলোক তড়িৎ ক্রিয়াতে দুটো পাথ থাকে, একটা থাকে আমাদের ক্যাথোড আর একটা থাকে আমাদের অ্যানোড। আচ্ছা, ক্যাথোডটা নেগেটিভ পাথ, কারণ এখানে ইলেকট্রনগুলো জমা থাকে, এবং অ্যানোডটা পজিটিভ পাথ, যেখানে আমাদের পজিটিভ আয়ন জমা থাকে। এবার যখন বাইরে থেকে যখন নিউ কম্পাঙ্কের আলো এসে পড়ছে, ইলেকট্রনগুলো এগুলো শোষণ করে নিয়ে ওপর একটি পজিটিভ অ্যানোডে চলে আসছে এবং আলোক তড়িৎ ক্রিয়া সংগঠিত হচ্ছে। বাট তুমি ভাবো, যদি এই যে ধনাত্মক আধানটা ছিল, এগুলোকে সমস্ত কমিয়ে নিয়ে এখানে নেগেটিভ করে দিচ্ছি, তাহলে ইলেকট্রনটা সেখানে দাঁড়িয়ে পড়বে। ন্যূনতম যে ভোল্টেজটা দিলে ইলেকট্রনটা আর প্রবেশ করতে পারছে না অ্যানোডে, সেই তোমার বিভবটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। আলোক তড়িৎ ক্রিয়ায় ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে, অর্থাৎ এই পজিটিভকে, যে ঋণাত্মক বিভব প্রয়োগ করলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মান শূন্য হয়, তাকে আমরা নিবৃত্তি বিভব বলি। এবার ইলেকট্রন যে এখান থেকে এখানে ছুটে যাচ্ছে, তার তো একটা শক্তি রয়েছে, হাফ এম ভি স্কোয়ার শক্তি। সেই শক্তিটা উল্টো দিকে একটা কার্য করে আটকে দিচ্ছে। সেই কার্যটা কত হবে? আমরা জানি যে কৃতকার্য কিউ ইন্টু ভি হয়। পোটেনশিয়াল ভি আছে, বাট এখানে ইলেকট্রনের নেগেটিভ, তাহলে ই ইন্টু ভি হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইভি এর সাথে সমান হবে। এটা তোমাকে লিখে দিতে হবে যদি নিবৃত্তি বিভব বলে। যেভাবে কোয়েশ্চেন্সগুলো আসবে সেইভাবে আমাদেরকে অ্যান্সার কিন্তু প্রিপেয়ার করতে হবে। আর এখানে তোমাদের দেখিয়ে দেওয়া আছে যে তোমরা কীভাবে অ্যান্সারগুলোকে প্রিপেয়ার করতে পারো। আচ্ছা, এর পিডিএফটা কি তোমরা পাবে? এখন পাবে না পিডিএফটা, কারণ আমি জানি যদি এখন দিই সেটা পড়েই থাকবে, এখন দেওয়া হবে না। তোমরা যেটা করতে পারো, কোয়েশ্চেন্সগুলোকে লিখে নাও খাতাতে, কারণ 10-12টা কোয়েশ্চেন আছে, বেশি না। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা থেকে পড়ে নাও, মানে ভিডিওটা পজ করে পুরো এগুলো পড়ে নাও, তারপর ভিডিওটাকে বন্ধ করো এবং নিজেরা না দেখে লেখার চেষ্টা করো। কারণ তোমরা আগের সেমিস্টারে কিন্তু সমস্ত এমসিকিউ এক্সাম দিয়েছিলে, এই সেমিস্টারে কিন্তু লেখা এক্সাম দেবে। এবার লেখা যদি তোমাদের প্র্যাকটিস না থাকে, জাস্ট মুখস্থ করে গেলে তুমি ভাবছো পরীক্ষা হলে নামিয়ে দেবে, সেটা কিন্তু হয় না। এটা একটা প্র্যাকটিস চাই। তো সেই প্র্যাকটিসটা তুমি এখান থেকেই করতে পারবো। পজ করবে, কোয়েশ্চেনটা খাতায় লিখবে, উত্তরটা ভালো করে পড়ে নেবে, তারপর ভিডিওটা বন্ধ করবে, মানে সব কটা দেখা হয়ে গেলে ভিডিওটা বন্ধ করবে, নিজে অ্যান্সারটা তৈরি করবে। বেস্ট প্র্যাকটিস মেথড আমি তোমাকে বলে দিলাম। আলোক তড়িৎ প্রবাহ মাত্রার উপর বিভবের লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ বিভবের উপর প্রবাহ মাত্রার লেখচিত্র অঙ্কন করো, মানে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার লেখচিত্র। যখন আলোর তীব্রতা আলাদা, যখন আলোর তীব্রতাগুলো আলাদা আমি জানি, তখন কি হয়, একটাই মাত্র নিবৃত্তি বিভব থাকে এবং আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কী হয়, একটা স্যাচুরেশন হয়ে যায় এই জায়গাতে এসে। তার কারেন্টগুলো কীরকম দেখতে হয়? এরকম দেখতে, একই জায়গা থেকে বেরোয়, বাট তাদের কী হয়, তীব্রতা আলাদা হলে ইলেকট্রন প্রচুর বেশি হবে, প্রবাহ মাত্রাগুলো কী হয়, আমাদের চেঞ্জ হয়, প্রবাহ মাত্রাগুলো আমাদের বাড়ে, বৃদ্ধি পায়।
বাট তারা সবাই যে এখানে স্যাচুরেট করে যাবে। এটা মেবি I1 হতে পারে, এটা I2 তীব্রতা, এটা I3 তীব্রতার হতে পারে। আচ্ছা কেন হয় এই জিনিসটা, সেই জিনিসটা অলরেডি আমি ডিসকাস করেছি, তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারো, গোটা ভিডিও রয়েছে সেটা, তোমরা চাইলে 2 ঘন্টার একটা ভিডিও মাঝখানে পজ করে বা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারো। তিনটে তীব্রতার জন্য I1 লেস দ্যান হচ্ছে I2 লেস দ্যান I3, অর্থাৎ I3 তীব্রতার মান খুব বেশি, তারপর I2, তারপর I1, এবং ভিএসটা হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল, যেটা আমাদেরকে লিখে নিতে হবে যদি তীব্রতা আলাদা হয়। যদি কম্পাঙ্ক আলাদা হয় তাহলে কী হবে, কম্পাঙ্ক আলাদা হলে আমাদের নিবৃত্তি বিভবগুলো কম্পাঙ্কের সাথে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মেবি ভিএস নিউ কম্পাঙ্কের এটা হলো আমাদের আলোক তড়িৎ প্রবাহমাত্রা, তীব্রতা এক রেখেছি আমরা, আলোক তড়িৎ প্রবাহমাত্রা ভিন্ন কম্পাঙ্কের জন্য, বাট তাদের তীব্রতা এক রেখেছি, তাহলে কারেন্ট তো এক পাবো, কারণ তীব্রতার উপরে একমাত্র কারেন্ট নির্ভর করে। আচ্ছা আলাদা কম্পাঙ্কের জন্য তাহলে কী হবে, আলাদা কম্পাঙ্কের জন্য আমাদের দেখা যাবে যে প্রবাহ মাত্রাটা এক হচ্ছে, বাট আমাদের নিবৃত্তি বিভবগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখানে একটা হবে, এটা মেবি VS1, এটা হয়ে যাবে VS2। আচ্ছা আর একটা কম্পাঙ্ক বলে দিচ্ছে, তাহলে VS3টা করে নাও এখান থেকে, এটা হয়ে যাবে আমাদের VS3। ঠিক আছে, প্রবাহমাত্রা সব কটা এক, কম্পাঙ্ক হচ্ছে আলাদা, এটা নিউ 1, এটা নিউ 2, এটা নিউ 3। কম্পাঙ্ক যত, আপতিত আলোর কম্পাঙ্ক যত বাড়বে, নিউ 3 গ্রেটার দ্যান নিউ 2 গ্রেটার দ্যান নিউ 1, তত আমাদের স্টপিং পোটেনশিয়ালগুলো বৃদ্ধি পায়। আচ্ছা এটা কেন হয় আবারও বলছি, এত কিছু ডিসকাস করা, এটা জাস্ট কোশ্চেন অ্যান্সার সিরিজ চলছে, এই ডিসকাশনটা তোমরা কিন্তু ওই ভিডিওটা থেকে দেখে নিতে পারবে, তোমরা যাবে একটু ভিডিওটা দেখে নেবে। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য কী, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য দেখো, যদি আসে মোটামুটি 2 নম্বরের বেশি তো এই চ্যাপ্টার থেকে আসবে না। তো সবার প্রথমে দেখে নাও যে ন্যূনতম কম্পাঙ্কের অস্তিত্ব, ন্যূনতম কম্পাঙ্কের অস্তিত্ব অর্থাৎ প্রত্যেকটি ধাতুতে একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক, যেটাকে আমরা সূচনা কম্পাঙ্ক বলছিলাম, সেই সূচনা কম্পাঙ্কটা দরকার, তবেই কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ঘটে। সেকেন্ড হচ্ছে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গমন, ন্যূনতম কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক, যেই ন্যূনতম একটা মিনিমাম দরকার তার থেকে বেশি কম্পাঙ্কে যখন আলো পড়ছে, তখন খুব শীঘ্র 10⁻⁹ সেকেন্ডের মধ্যে একটা ইলেকট্রন নির্গত হচ্ছে। তীব্রতা যত বৃদ্ধি পায় তত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। তীব্রতা অর্থাৎ একটা বলেছিলাম টর্চ লাইটের তুলনায় একটা হ্যালোজেন লাইট যখন আমি ইউজ করি, তখন অবভিয়াসলি আলোর সংখ্যাটা মানে ফোটন সংখ্যাটা অনেক বৃদ্ধি পায়, সেই জন্য যে ইলেকট্রনগুলো বেরোয় সেই ইলেকট্রনের সংখ্যাও অনেক বৃদ্ধি পায়। কিন্তু ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি অপরিবর্তিত থাকে, অর্থাৎ শক্তির কিছু চেঞ্জ হয় না নির্গত ইলেকট্রনের, বাট ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে, এখানে আরেকটা লেখা যেত, সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। কম্পাঙ্কের প্রভাব, আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বৃদ্ধি পায়। নিবৃত্তি বিভবের অস্তিত্ব, নির্গত ইলেকট্রন সম্পূর্ণভাবে থামাতে যে নির্দিষ্ট বিপরীত বিভবের প্রয়োজন, তাকে আমরা স্টপিং পোটেনশিয়াল বলে চিহ্নিত করি। ক্লিয়ার? চলো 6 নম্বর, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যাতে তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। আচ্ছা এখানে অনেক কিছু এরকম দিয়ে দেবে যে তরঙ্গ তত্ত্বের একটা ব্যর্থতা বলো যেটা আইনস্টাইনের সমীকরণ দিয়ে সমাধান করা গেছে, তাহলে তোমরা ব্যর্থতাটা বলবে যে এটা ব্যর্থতা, ন্যূনতম কম্পাঙ্ক ব্যাখ্যা করতে পারে না, তাৎক্ষণিক ইলেকট্রন ব্যাখ্যা করতে পারে না, সব কিছু কিন্তু ফটোইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যাটা আইনস্টাইনই গিয়ে করেছিলেন। তো তোমরা এখানে একটা ব্যর্থতা বলে একটা বৈশিষ্ট্য লিখে দেবে যে কম্পাঙ্কের যে অস্তিত্বটা, ন্যূনতম কম্পাঙ্কের অস্তিত্বটা আইনস্টাইনের সূত্র থেকে এসেছিল, ওনার ধারণা থেকে এসছে। আচ্ছা তারপর তাৎক্ষণিক ইলেকট্রন নির্গমনের ব্যাখ্যা, ওটা আইনস্টাইনের ধারণা দিয়েছিলেন, প্ল্যাঙ্কের সূত্র থেকে H শক্তি দিয়েছিলেন তিনি। সর্বোচ্চ ইলেকট্রনের গতিশক্তি ব্যাখ্যাও আইনস্টাইন দিয়েছিলেন। তো যেগুলো ব্যর্থতা সেগুলোই কিন্তু ব্যাখ্যা, তো একটু মাথা রাখা খোলা রাখবে, যেটা ব্যর্থতা সেটাকেই কিন্তু আইনস্টাইনের সূত্র থেকে ব্যাখ্যা তোমরা করে দিতে পারবে। 3টে কি বলেছে দেখে নাও। 3টে বলেছে যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যাতে তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। আমরা কিন্তু থিওরি নিয়ে আলোচনা করছি এখন, হ্যাঁ এখান থেকে অঙ্কও অনেক আসে, সে অঙ্কগুলো কিন্তু ডিসকাস করছি না এখন। ন্যূনতম কম্পাঙ্ক তরঙ্গ তত্ত্ব অনুযায়ী করে না, তার কারণ কম্পাঙ্কের উপর নির্ভর করে না এটা, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলোক শক্তি তার তীব্রতার উপর নির্ভর করে, যে তরঙ্গ তত্ত্ব তার অনুযায়ী তীব্রতা বাড়লে, অর্থাৎ এটা হ্যালোজেন লাইট নিয়ে এলে তার কী হয়, তার শক্তি বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না, মানে আলোক তড়িৎ ক্রিয়াতে তা হয় না। তাহলে কী হচ্ছে, ন্যূনতম এটা ব্যাখ্যা করতে পারছে না, তাৎক্ষণিক ইলেকট্রন নির্গমনও ব্যাখ্যা করতে পারছে না, পড়ে নেবে পুরোটা, গতিশক্তিও কিন্তু ব্যাখ্যা করতে পারছে না। কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না, সব কিছু কিন্তু আলোচনা করা হয়েছে সেখানে। তোমরা একবার পুরো ভিডিওটা দেখে নেবে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এখন সময় রয়েছে, দেখে নেবে, তারপর যদি ইচ্ছা যায় ওটা পড়ে নিতে পারো, বা অন্য কোথাও থেকে পড়লেও এখান থেকে দেখে নিতে পারো। ধরে নাও একটা ধাতুতে H পরিমাণে শক্তি পড়েছে, সে কি করবে, আগে ধাতুর সাথে যে শক্তিতে ইলেকট্রনটা আটকে রেখেছে, অর্থাৎ ফাই নট, অর্থাৎ যে তোমার কার্য অপেক্ষকটা রয়েছে, তা আগে তাকে কাটাবে, বাকিটা নিয়ে সে ইলেকট্রন বেরিয়ে যাবে। ধরো আমি তাকে 10 ইউনিট শক্তি দিয়েছি, সে শক্তির আবদ্ধ রয়েছে 4 ইউনিট মেটালের সাথে, তাহলে 4 ইউনিট শক্তি আগে নষ্ট হয়ে গেল ফাই কাটাতে, বাকি যেটা রয়েছে সেটা সে ½ mv² নিয়ে বেরিয়ে চলে এলো, অর্থাৎ H শক্তি যেটা দিচ্ছি সেটা সবার আগে ফাই অর্থাৎ কার্য অপেক্ষক কাটাতে লাগছে, যেটা পড়ে থাকছে সেটা নিয়ে ½ mv² এসে এগিয়ে যাচ্ছে সামনের দিকে।
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এর গ্রাফটাও খুব ইম্পর্টেন্ট, গ্রাফটা আই থিঙ্ক এখানে লেখা নেই, বাট গ্রাফটাও খুব ইম্পর্টেন্ট। গ্রাফ থেকে একটা প্রমাণ আছে, যেটা আমি অলরেডি বড় ভিডিওটাতে করে দিয়েছি। সেই গ্রাফ থেকে প্রমাণটা হচ্ছে যে প্রমাণ করো গ্রাফের যে নতি, সেই নতিটা এইচ ইন্টু ই এর গুণফলের সাথে সমান। কার কার সাথে? গ্রাফের একটা আইনস্টাইনের সূত্রে যে গ্রাফটা, সেটা কম্পাঙ্কের সাথে তোমার নিবৃত্তি বিভবের ভিএস এর যে নতি, তার তোমার গ্রাফটা এরকম দেখতে হয়। তোমরা গ্রাফটা করেছিলে আইনস্টাইনের গ্রাফটা, তার গ্রাফটা দেখতে এরকম হয়। এখান থেকে তারপর বাকিটা ডট ডট থাকে, এখানে এসে টাচ করে। ঠিক আছে। আচ্ছা যাকগে, এই প্রমাণটা তোমরা ওখানে করে রেখেছিলে, তোমরা এটা করতে পারো। আর না হলে আমাকে যদি বলো, আমি করে দিচ্ছি, একটুখানি দাঁড়াও। এখানে যদি বলে যে তোমাকে প্রমাণ করো গ্রাফের নতি, তোমাকে যদি বলে প্রমাণ করো এই গ্রাফটার নতি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসলে মাথায় চলে এলো আমার, কোশ্চেনটা দেখলাম নেই এখানে। নতিটা আমাদেরকে বলেছে এইচ বাই। এবার নতি কাকে বুঝি? যে এই যে কোণটা তৈরি হচ্ছে ট্যান থিটা, এই কোণটাকে আমরা বলি নতি, মানে লম্ব বাই ভূমি। এই নতিটা বলেছে এটা। এবার আমরা জানি এটা হচ্ছে আমার একটা সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ এটা, যেটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমরা জানি এইচ নিউ ইকুয়াল টু হাফ, ফাই নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। এই প্রমাণটা আই থিঙ্ক ওখানে আমি করিয়েছিলাম, ওই বড় লেকচারটাতে করিয়েছিলাম, তাও আমি করিয়ে দিচ্ছি একটু। দেখো, আমার ওয়াই অ্যাক্সিস বরাবর নিউ আছে, এখানে আমার ভিএস আছে। এবার ভিএসটা আমাকে নিয়ে ভিএসটাকে নিয়ে আসতে হবে কত? এইচ নিউ ইকুয়াল টু ফাইয়ের জায়গায় এইচ নিউ নট ধরতে পারি, প্লাস হাফ এম ভি স্কোয়ার আবার ইভিএস এর সাথে সমান। কারণ আমরা প্রথমেই বলেছিলাম, এটা যখন পড়ছিলাম নিবৃত্তি বিভব, তখন আমরা বলেছিলাম ইভিএস ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা আমাদের বলেছিলাম স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে। আচ্ছা, এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি এইচটাকে আমরা ভাগ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে যে এইচ নিউ, এইচগুলোকে ভাগ করে দে, তাহলে নিউ ইকুয়াল টু নিউ নট প্লাস ই বাই এইচ ইন্টু ভিএস। বাট আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের কী প্রয়োজন রয়েছে? দেখ, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে ভিএস এবং এক্স অ্যাক্সিস বরাবর আমাদের রয়েছে নিউ। আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা মাইনাস সি একটা সরলরেখার গ্রাফ, এটা তো একটা সরলরেখা। ওয়াই অ্যাক্সিস বরাবর ভিএসকে রাখতে হবে, তাহলে ভিএসটাকে আমাকে এদিকে নিয়ে চলে আসতে হবে, বা এটাকে রেখে ই বাই এইচ ইন্টু ভিএস ইকুয়াল টু নিউটাকে ওইদিকে নিয়ে চলে যেতে পারি, নিউ মাইনাস নিউ নট হয়েছে। বা আমি এখানে দেখতে পাচ্ছি ভিএস ইকুয়াল টু এইচ বাই ই, মানে এইদিকে আমি গুণ করে দিচ্ছি, এটাকে এইদিকে ভাগ করে দিচ্ছি অ্যাকচুয়ালি, নিউ মাইনাস এইচ বাই ই ইন্টু নিউ নট। তাহলে দেখ, এটা ওয়াই হয়ে গেল, এটা এম, এটা এক্স মাইনাস সি হয়েছে। দেখ, এক্স অ্যাক্সিস বরাবর নিউ রয়েছে, হ্যাঁ মিলেছে। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর ভিএস রয়েছে, হ্যাঁ মিলেছে। তাহলে এম যে নতিটা কার সাথে সমান? এইচ বাই এর সাথে সমান। সরি, এম নতিটা এইচ বাই ই হবে, এটা এইচ ইন্টু ই না, এইচ বাই এর সাথে সমান হচ্ছে। ঠিক আছে, এটা একটু আমার ভুল হয়ে গেছে বলতে, এটা এইচ বাই ই এর সাথে সমান, এইচটা এম ইন্টু ই এর গুণফল। এই প্রমাণটা কিন্তু আসতে পারে, আমি বারবার বলছি, মনে রাখবি। ডি ব্রগলি তত্ত্ব কি? 8 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। ডি ব্রগলি তত্ত্বটা দেখ, তোরা সবাই জানিস যে ডি ব্রগলি কী বলেছিল। সে বলেছিল যে প্রত্যেকটি চলমান কণা এক একটি তরঙ্গ ধারণ করে, যেটাকে আমরা ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গ বলি। সেই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের কথা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভির সাথে সমান হয়। হয়েছে। এবার আমাকে বলেছে যে নির্দিষ্ট বিভবে থাকা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করে। এবার ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য তোরা তো বলবি স্যার একটু আগেই তো বের করলাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। বাট আমাকে এমভি বেগ বলেনি, ভিটা তো মানে বেগ, ভি মানে বেগ, এম মানে হচ্ছে ভর। আমাকে বেগ বলেনি, আমাকে বলেছে কার সাথে? বিভব প্রভেদ, নির্দিষ্ট একটা বিভব প্রভেদ, ক্যাপিটাল ভি। এটা স্মল ভি ছিল, ওটা ক্যাপিটাল ভি, বিভব প্রভেদ। এবার আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, ইলেকট্রনের হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু টোটাল এনার্জি ই, ইলেকট্রন যখন বেরিয়ে ছুটছে। তাহলে এম ভি স্কোয়ার ইকুয়াল টু 2E, দুদিকে এম দিয়ে গুণ করি, এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু 2M ই, বা এম ভি ইকুয়াল টু রুট ওভার 2ME হলো, বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2M ক্যাপিটাল ই। এটা হয়ে গেল একটা সূত্র, যে গতিশক্তি যদি বলে দেয় তাহলে আমরা এখান থেকে বের করব। কিন্তু আমাকে বলেছে ডি ব্রগলি তরঙ্গ। আবার দেখ, শক্তিটাকে ই ইকুয়াল টু কৃতকার্য হিসাবে, যদি পুরো কৃতকার্যটা শক্তিতে চেঞ্জ হয়, সেটা কথা হবে কিউ ইন্টু ভি। তাহলে ল্যামডা ইকুয়াল টু পড়ে থাকবে এইচ বাই রুট ওভার 2M কিউবি। তোরা বলবি স্যার এই কিউবিটা কোথা থেকে হলো? আগের চ্যাপ্টারে পড়ে ভালো করে মনে কর, আগের সেমিস্টারে পড়েছিলাম আমরা যে যে কোনো মানে ভি, যে তোর বিভবের মধ্যে কিউ আধান থাকলে তার আধানটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হতে কৃতকার্য হয় কিউ ইন্টু ভি। হয়েছে। এবার একটা ইলেকট্রনের জন্য কত হবে? এটা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই কিউ এর জায়গায় শুধু কত হয়ে যাবে? 2M ইলেকট্রন, এটা ই ইলেকট্রনের তোর আধান ইন্টু ভি।
এটা হয়ে যাবে। এটা দেখবি অনেক সময় প্রমাণ করতে বলে। এবার তোকে যদি বলে যে না তুমি ডেটাটা বলো কত ডেটা হবে, তাহলে তোকে এখান থেকে ডেটাগুলো বের করতে হবে যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এমইভি। এইচের ভ্যালু কত 6.6 ইন্টু 10⁻−34। আচ্ছা রুট ওভার টু এম এর ভ্যালু কত 9.1 ইন্টু 10⁻31 কেজি ইন্টু ইলেকট্রনের আধান 1.6 10⁻19 ইন্টু ভি বেগে বলেছে জানি না, সব কটা ক্যালকুলেট তোকে করতে হবে না, কারণ এত ক্যালকুলেশন করতেও পারবি না। এটা মনে রাখতে হবে 12.27 বাই রুট ওভার ভি অ্যাংস্ট্রমে তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত এটা ফর্মুলা, আমাদের অঙ্কও করবো এই ফর্মুলা দিয়ে, আমরা অঙ্কও করবো, বাট এখন আমরা থিওরি দেখছি এই ক্লাসে। ডিভিশন জার্মানের পরীক্ষাটা ব্যাখ্যা করো। ডিভিশন জার্মানের পরীক্ষাটা খুব শর্টে বলে দিই। একটা ইলেকট্রন গান থেকে একটা ইলেকট্রনকে তারা তোর তোর কী বলে নিকেল ক্লাসের উপরে ফেলেছিল। যখন নিকেল ক্লাসের উপর ফেললো তারা দেখলো যে এখানে একটা ডিটেক্টর লাগিয়েছে, এখানে একটা আইপিস একটা ডিটেক্টর লাগিয়েছে। তারা যখন এই ডিটেক্টরে দেখলো, তারা দেখলো যে 55 ভোল্টে যখন আমি ত্বরান্বিত করছি তখন দেখা যাচ্ছে যে 65 ডিগ্রি কোণে ইলেকট্রনের তীব্রতা সর্বাধিক। আমরা বার করছি যে ডি ব্রগলি তত্ত্বের প্রমাণ, ডি ব্রগলি যেটা বলেছিল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, তার প্রমাণ করতে চাইছি এখান থেকে। এবার আমরা জানি ব্র্যাগের সমীকরণ, মানে পরীক্ষামূলকভাবে আমরা জানি ব্র্যাগের সমীকরণ ল্যামডা ইকুয়াল টু কত 2d sin থিটা। এবার সমস্ত ডেটা বের করে আমরা বলতে পারবো ল্যামডা ইকুয়াল টু 1.65 অ্যাংস্ট্রম মতো বেরোচ্ছে। ঠিক আছে, এবার আমাকে তো এটা প্রমাণ করতে হবে। এবার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা বলেছিল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2 MQV, এই ইলেকট্রনের ক্ষেত্রে ইভি। সেখান থেকেও আমি দেখছি যে ল্যামডার ভ্যালুটা বেরোচ্ছে 1.67 অ্যাংস্ট্রম মতো, সব কিছু ডেটা বসিয়ে। তাহলে আমি বলবো যে পরীক্ষামূলকভাবে যেটা পেয়েছি থিওরিটিক্যালি পেয়েছি সমান, অর্থাৎ গাণিতিকভাবে এটা প্রমাণ করে নিলাম যে ডি ব্রগলি তত্ত্ব সত্য। ঠিক আছে, এবার তোরা বলবি ডিসকাশনটা স্যার করছেন না, ডিসকাশন অলরেডি করে দিয়েছি বাবা। একটা ভিডিও আমি যদি আবার করতে এটাও 2 ঘন্টা লং হয়ে যাবে, তোরা কি সেটা চাস? আর জাস্ট যে কোয়েশ্চেন্সগুলো যে থিওরিগুলো ইম্পর্টেন্ট, আমি সেগুলো কীভাবে লিখতে হয় কীভাবে অ্যান্সার করলে ফুল মার্কস পাওয়া যায় সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এবার এক্সট্রা কিছু কোশ্চেনে যাই। কোনো ধাতুর উপর সবুজ আলো আপতিত হলে ইলেকট্রন নিঃসরণ হয়, হলুদ আলোতে ইলেকট্রন নিঃসরণ হয় না। ওই ধাতু থেকে কি লাল আলোতে ইলেকট্রন নিঃসরণ হবে? আমরা জানি যে বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এইগুলো হচ্ছে আমাদের টোটাল তরঙ্গদৈর্ঘ্য বোঝায়, মানে টোটাল কি বলে তোর রেঞ্জ, পুরো ওয়েভলেন্থের মানে ভিজিবল রেঞ্জের এটা তোর ওয়েভলেন্থগুলো রয়েছে। সবার প্রথমে আছে বেগুনি। বেগুনির ফ্রিকোয়েন্সি সর্বাধিক, বেগুনির কম্পাঙ্ক সব থেকে বেশি, কম্পাঙ্ক বেশি মানে এইচ নিউ শক্তিও বেশি হবে। এবার আমাকে বলে দিয়েছে যে হলুদ আলোতে সবুজ আলোতে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, সবুজ আলোতে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। তাহলে এই সমস্ত আলোগুলোতে ইলেকট্রন নিঃসরণ হবে, কারণ সবুজ আলোর যা শক্তি এদের শক্তি আরও বেশি, তাহলে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। কিন্তু হলুদ আলোতে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না। হলুদ আলোতে যদি না ইলেকট্রন নিঃসরণ হয় তাহলে এদের কারোর ইলেকট্রন নিঃসরণ হবে না। তার কারণ সবুজের থেকে কম্পাঙ্ক খুব বেশি এদের, তাদের নির্গত হতে পারে, কিন্তু এর থেকে কম্পাঙ্ক তো কম হলুদ বা বাকিদের, লালেদের। তাহলে এটা হবে না। এটাই এখানে বাংলা ভাষাতে লেখা রয়েছে, পুরো পড়ে নিবি পুরোটা। একটি আলফা কণা, খুব ভালো, এটা যদিও অঙ্কের পার্ট, বাট এই কোশ্চেনটাকে আমি না ডিসকাস করে পারলাম না, কারণ এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি আলফা কণা একটি প্রোটনকে একই বিভব পার্থক্যের মধ্যে নিয়ে ত্বরান্বিত করা হলো, তারা যে ভরবেগ অর্জন করবে তার অনুপাত। দেখ একটা আলফা কণার ভর কত, আলফা কণার ভর এম আলফা, যদি ধর একটা প্রোটনের ভর বলে দিচ্ছি, একটা প্রোটনের ভর যদি এম হয়, একটা আলফা কণার ভর হবে 4m, 4 গুণ হবে প্রোটনের। একটা প্রোটনের আধান যদি কিউ হয়, একটা কিউ মানে ইলেকট্রনের আধানের সমান ই হয়, তাহলে একটা আলফা কণার আধান হবে 2e, দুটো প্রোটনের আধানের সাথে সমান, মনে থাকবে। এবার আমাকে বলেছে কোশ্চেনটা ভালো করে পড়, একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে গেছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা জানি এইচ বাই রুট ওভার 2m QV, একই বিভব সমান, তাহলে ল্যামডা আলফা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m আলফা কিউ আলফা ইন্টু ভি। আচ্ছা ল্যামডা প্রোটন ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m প্রোটন কিউ প্রোটন ইন্টু ভি, দুটোকে ভাগ করে দাও, ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা, দেখ সব কেটে যাবে, আমাদের এইচ 2v সব কেটে যাবে, কত পড়ে থাকবে এটা m আলফা কিউ আলফা বাই m প্রোটন কিউ প্রোটন হলো। আচ্ছা আলফা কণার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, যদি এর ভর m হয় এটা হবে 2q, যদি ভর q হয় তাহলে রুট ওভার 8, অর্থাৎ 2√2 অ্যান্সার হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে বারবার দিয়ে দিতে পারে, তো খেয়াল রাখবি। এই কোশ্চেনটা দেখ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি এক্স রশ্মি সংবেদনশীল ধাতব পৃষ্ঠের উপর আপতিত হয়েছে, একটা এক্স রশ্মি একটা ধাতব পৃষ্ঠের উপর আপতিত হয়েছে,
তার থেকে ইলেকট্রন নির্গত করেছে। ধাতুর কার্য অপেক্ষককে উপেক্ষা করলে দেখাও ইলেকট্রন নির্গত ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হবে এটা। ধরো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডি ইলেকট্রনের। এবার ইলেকট্রনটা যে বেরোচ্ছে তার হাফ এম ভি স্কোয়ার শক্তি, আমাদের পড়েছে কত, এইচ নিউ শক্তি পড়েছে। তাহলে এইচ নিউ ইকুয়াল টু ফাই প্লাস ইলেকট্রনের যে নির্গত হাফ এম ভি স্কোয়ার। এবার তুই বলবি যে স্যার কার্য অপেক্ষকটাকে আমাকে উপেক্ষা করতে বলেছে, তাহলে এটা জিরো ধরে নিন। নিউয়ের জায়গায় সি বাই ল্যামডা ধরা যায়, এইচ নিউয়ের জায়গায় সি বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বা এখান থেকে 2 গুণ হলো 2hc বাই ল্যামডা ইকুয়াল টু এম ভি স্কোয়ার, দুদিকে এম দিয়ে গুণ করে দাও, এখানে একটা এম হলো এখানে একটা স্কোয়ার হয়ে গেল। হলো স্যার এটা করে কি পাবেন, এটা করে আমি এম ভিটা পাবো, রুট করে দাও দুদিকে, এম ভি ইকুয়াল রুট আবার কত পড়ে থাকবে 2hcm বাই ল্যামডা। দেখ এত দূর হলো। আচ্ছা এবার এই যে এম ভি ইলেকট্রনের এম ভি ইকুয়াল টু কত, এইচ বাই ল্যামডা, কারণ ল্যামডা ইকুয়াল টু মানে ল্যামডা ডি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত, এইচ বাই এম ভি, সেখান থেকে এম ভি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা ডি আমরা ধরতে পারি। হ্যাঁ স্যার পারি ধরতে। তাহলে এখানে এম ভির জায়গায় ল্যামডা ডি বাই এইচ, সরি এইচ বাই ল্যামডা ডি করতে পারি, এইচ বাই ল্যামডা ডি আমরা করতে পারি ইকুয়াল টু রুট ওভার 2hcm বাই ল্যামডা। হলো উল্টা দে, ল্যামডা ডি বাই এইচ ইকুয়াল টু কত পড়ে থাকবে, রুট ওভার ল্যামডা বাই 2hm ইন্টু সি। দেখ এইচটাকে ওইদিকে গুণ কর, ল্যামডা ডি ইকুয়াল টু এইচ রুট ওভার ল্যামডা বাই 2hmc। ল্যামডাটা ভিতরে এইচটা ভিতরে গুণ হলে কী হয়ে যাবে, এইচ স্কোয়ার হয়ে যাবে, একটা এইচের সাথে কাটবে, কত পড়ে থাকবে রুট ওভার ল্যামডা এইচ বাই 2mc। হয়ে গেল প্রুফড। তো এই ধরনের থিওরি কোশ্চেন্সগুলো এখানে রয়েছে, কিছু নিউমেরিক্যাল কোশ্চেন্সও আসতে পারে। তো যাই হোক, দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী পার্টে, অর্থাৎ আমাদের অ্যাটমিক ফিজিক্সের পার্টে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকিস, পড়াশোনা করতে থাক এবং কোয়েশ্চেন্সগুলোকে নিজেরা খাতাতে তুলে নে, দিয়ে প্র্যাকটিস করে, এখনও অনেক টাইম রয়েছে। থিওরি কোয়েশ্চেন্সগুলো যদি ঠিকঠাক করে যাস আরামসে তো ভালো মার্কস চলে আসবে, 24-25 চলে আসবে তাতেও, ঠিক আছে। বাট থিওরি কোয়েশ্চেন্সগুলো খুব ভালোভাবে করে যেতে হবে তোদের। চল টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।